প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। আপনাকে ধন্যবাদ। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক। নতুন সিইসি সাবেক সচিব নুরুল হুদা, অন্য 4 কমিশনার হচ্ছেন সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। বাংলাদেশ প্রতিদিন। টেকনাফের জনপ্রতিনিধিদের ঘরে ঘরে ইয়াবা ব্যবসা। মানব জমিন, চোখের জলে শেষ বিদায়, সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শিরোনাম। আমাদের সময়। ভুল বানানের ছড়াছড়ি। সকালের খবর। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর শুরুতেই সক্রিয় দালাল চক্র, সাবধানে থাকার পরামর্শ বাইরার। যায় যায় দিন। সরকারি চাকরিজীবীদের ঋণ সুবিধা বাড়ছে, নতুন নীতিমালা। ভোরের কাগজ। ওঁত পেতে থাকে ছিনতাইকারী, ব্যাংক থেকে বেরুলেই ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। আমাদের অর্থনীতি। এবার 8 দেশের এশিয়া কাপ ঢাকায়। দৈনিক দিনকাল। রিজার্ভের টাকায় সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন। দৈনিক সংগ্রাম। 3 জনকে গুলি করে 6 লাখ টাকা ছিনতাই। দৈনিক করতোয়া। 28 নারীর মধ্যে মুজাহিদের ভাইয়ের স্ত্রী, পুলিশের স্বজন। দ্য ইন্ডিপেন্ডেন্ট। মিয়ানমার পুলিশ ফায়ার কিলস বাংলাদেশি ফিশারম্যান। The Financial Express. Power overruns development budget. Our Time. Cabinet okays proposal to form sovereign wealth fund. সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম আমরা। প্রধান শিরোনাম সেটি যেটি নিয়ে পুরো এই সপ্তাহ জুড়ে বা আরো কিছুদিন বেশি দিন ধরেই আলোচনা চলছিল যে আসন্ন নির্বাচন কমিশন পুনর্গঠন, এবং সেখানে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি তাদের কাজ করেছেন। তারা রাজনৈতিক দলের দেওয়া নামগুলো থেকে একটি চূড়ান্ত নামের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দিয়েছিলেন। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে 5 জনকে নিয়ে কে এম নুরুল হুদাকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে আমি সবার একটা দৃষ্টিভঙ্গি থাকে, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আমার একটা দৃষ্টিভঙ্গি যে অনেকেই বলছেন যে না, এটা দক্ষিণা বাতাস বা একটা সুবাতাস বইছে রাজনীতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে। আসলে সাংবিধানিকভাবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ এবং নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে, এবং সেখানে যেটা হয়েছে যে প্রধান রাজনৈতিক বিরোধী দল যেটা সংসদে নেই, বাইরে আছে বিএনপি, তারা যে দাবি করেছিল সেই দাবি অনুপাতে ঘটনা ঘটে নাই। 12 সালের মতো আওয়ামী লীগ বরাবর বলে আসছে 12 সালের মতো সার্চ কমিটির মাধ্যমে হবে, এবং যেটা আমি বরাবর বলি যে বিএনপির উচিত ছিল যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সরকার এবং প্রধান বিরোধী দল তাদের মধ্যে একটা সমঝোতা হতে হয়। সেখানে প্রধান বিরোধী দল বঙ্গভবনে গেছে যেখানে কোনো ক্ষমতা ছিল না, তারা যদি গণভবনের দিকে যেত, প্রধানমন্ত্রীর দিকে কাছে যেতেন, আলোচনা করে তারা হয়তো কিছুটা তাদের আদায় করতে পারতেন। তারা একজন গ্রহণযোগ্য শক্তিশালী একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আলোচনার ভিত্তিতে যে অতীতে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল 90-এর পরে, এরকম হয়তো কিছুটা তারা ফায়দা নিতে পারতেন। এখন তারা যে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, এখন রাষ্ট্রপতি সার্চ কমিটি তারা দ্রুত, যেটা তারা খুব দ্রুত তাদের দায়িত্ব পালন করে তারা চলে গেছেন। তারা রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেখানে তাদের পরামর্শ অনুযায়ী 2 জন সিইসি করার জন্য 2 জনের নাম এসেছে, আলিমা মজুমদার এবং কে এম নুরুল হুদা, এবং রাষ্ট্রপতি সেখানে কে এম নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, আর 4 জনকে দিয়েছেন নির্বাচন কমিশনার হিসাবে। এর মধ্যে মনে করেন যে মাহবুব তালুকদারকে বলা হয় যে না, এটা বিএনপির পছন্দের লোক ছিলেন তিনি। এত অনেকগুলো রাজনৈতিক দলের নামকরণ থেকেই সেই নামগুলো এসেছে। এখানে মনে করেন যে এখানে প্রধান নির্বাচন কমিশন যাকে করা হয়েছে তিনি 73 ব্যাচের মুক্তিযোদ্ধা, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, এবং যেটাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে যেটাকে বলা হয় তুফাইল ক্যাডার বলে তারা পরিচিত, এবং
তিনি 96 সালের 15 ফেব্রুয়ারি যে বিতর্কিত বিএনপি নির্বাচন, সেই সময় কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ছিলেন জেলা প্রশাসক হিসেবে, এবং 12 জেলার যে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য সেটি বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক নিয়ে সেখানেও তিনি দায়িত্ব পালন করেছিলেন, এবং 2001 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছিলেন এবং হাইকোর্ট সেটিকে বেআইনি হিসেবে ঘোষণা করার পর পরের সরকার এসে তাকে একটা সচিব হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, এবং এভাবেই ঘটনা ঘটেছে। এখন বিএনপি কি বলছে? বিএনপি গত রাতে স্থায়ী কমিটির বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারা বলেছেন 20 দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা করে তারপর তারা প্রতিক্রিয়া জানাবেন। আওয়ামী লীগ খুব সুবিধাজনক অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই বলেছিলেন সার্চ কমিটি যেটা দেবে এবং ভিত্তিতে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন, কারণ তাদের কাছে আর এখন দায় দায়িত্ব নেই। বিএনপি বঙ্গবন্ধু গেছেন, বঙ্গবন্ধু থেকে সেটা এসেছে, এখন সেখানে তারা বলতে পারবে সরকারি দল যে এখানে আমাদের কোনো আস্থা ছিল না। যদিও আমরা বরাবর বলছি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার, সেখানে যদি আজকে বিরোধী দল সেখানে বা বিএনপি যদি সেখানে গণমানের প্রধানমন্ত্রীর কাছে চাইতেন তারা একটা জায়গা, তাহলে আজকে বলতে পারতেন। এখন তারা কি বলবেন আমি জানি না। আওয়ামী লীগও তারা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবে, বলছে যে আসলে সময় নিচ্ছে, যে গত রাতে বলে নাই, তারা বলছেন যে আজকে তারা দিনের বেলা সেটা প্রতিক্রিয়া জানাবেন। যতটুকু জানি তো তারা হয়তো বিএনপির প্রতিক্রিয়াটা দেখেই কথা বলতে চাচ্ছেন। তো আমরা কি চাই আসলে? প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন নারগণ কি করবেন জানি না, তবে এইটা মনে করি যে তৎকালীন অন্তর্বর্তী সরকার হবেন, আজকের প্রধান হবেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেদিন অন্তর্বর্তী সরকারে তিনি কাদেরকে নেবেন এবং অন্তর্বর্তী সরকার কতটা স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে কাজ করতে এবং নির্বাচন কমিশন কতটাই মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবেন সেইটা দেখার বিষয়। এবং মানুষ কি চায়? সকল দলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন। যদিও আমি মনে করি যে বিএনপির এইবারের নির্বাচনে তাদের আশাটা অস্তিত্বের প্রশ্ন, সেখানে তাদেরকে আসতেই হবে। তো সেরকম একটি নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য এই নির্বাচন কমিশন কতটা কার্যকর হবে বলে আপনার নিজের কিছু মনে? দেখেন, প্রশাসন থেকে এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার দুজন হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার থেকে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আরেকজন বিচার বিভাগ থেকে এসেছেন অবসরপ্রাপ্ত। তো বাংলাদেশে এটিএম শামসুল হুদা প্রশাসন থেকে এসেছিলেন, তিনি অনেক শক্তিশালী মেরুদণ্ড তিনি দেখিয়েছেন। আবু হেনা এসেছিলেন, তিনিও মনে করেন যে অনেক আত্মমর্যাদা রেখে গেছেন। আবার মনে করেন যে অনেক নির্বাচন কমিশনার এসেছিলেন বিচার বিভাগ থেকে, কখনো প্রশাসন থেকে, অনেকে আজ্ঞাবহ হয়েছিলেন। বিশেষ করে বিদায়ী নির্বাচন কমিশনার রকিবউদ্দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলছেন তার অধীনে সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটা বলা হচ্ছে যে এইবার এই নির্বাচন কমিশনের 5 বছরের মেয়াদে একটা সেরা জোকস তিনি যা বলছেন। আসলে তার আমলে যা নির্বাচনের নামে যা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে গবেষণার বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের জন্য এটা গবেষণার বিষয় হয়ে থাকবে। আমরা আজও অন্যতম প্রধান শিরোনাম হিসেবেই রয়েছে আমাদের সংসদীয় রাজনীতির অন্যতম আইকন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শেষকৃত্যের সংবাদ দেখেছি, তাকে সর্বসাধারণের চোখের জলে ভালোবাসা সহ শ্রদ্ধায় তার শেষকৃত্য হয়েছে তার নির্বাচনী এলাকায়। দেখেন, আমি গতকাল বলেছি যে সংসদীয় রাজনীতির নক্ষত্রের বিদায়, রাজনীতির এক কবিয়ালের বিদায়। মানে তিনি একটা ভাটির অঞ্চল থেকে ভাটির রাজনীতির রাজপুত্র হয়ে উঠে এসেছিলেন। কবে এসেছিলেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। জগন্নাথ হলের ভিপি 60-এর দশকে জগন্নাথ হলের ভিপি ক্যান্ডিডেট তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। স্ক্রুটিনিতে তিনি বাদ পড়েছিলেন, সে কারণে ভিপি হতে পারেননি। কিন্তু 70-এর নির্বাচন হয়েছিল, কে কোথায় প্রার্থী হয়েছেন সেটা বড় বিষয় নয়, কে কোথায় বঙ্গবন্ধুর প্রার্থী হয়েছেন সেটি বিষয়। তখন গোটা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার নৌকা প্রতীককেই মানুষ অন্ধের মতো ভোট দিয়েছিল। সেই বঙ্গবন্ধু নৌকার গণজোয়ারের বিপরীতে তিনি সেই ভাটির সেই অবহেলিত এক জনপদ দিরাই সাল্লার থেকে তিনি কাকে পরাজিত করেছিলেন? তারই অগ্রজ এবং আরেক সম্মানিত ব্যক্তি, যিনি আসাম প্রাদেশিক পরিষদের মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ প্রার্থী বাবু অক্ষয় কুমার দাস। তিনি একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার মানুষ ছিলেন। তাকে পরাজিত করে তিনি উঠে এসেছিলেন তার যৌবনে। এসেই তিনি
ক্ষমতা পাননি, সংসদে বসতে পারেননি, তিনি মুক্তিযুদ্ধে গেছেন এবং মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরের যোদ্ধা ছিলেন। টেকেরঘাট বালাট সাব সেক্টরের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ করেছেন সম্মুখ সমরে এবং তিনি তার জীবনের সংক্ষেপে যদি বলি যে একজন সঞ্জীব সেনগুপ্ত অসম্ভব মেধাবী, প্রখর মেধা ছিল তার, প্রখর চিন্তা শক্তি ছিল তার। তিনি কোনো কিছু পড়াশোনা করলে এটা ফটোজেনিক হয়ে মাথার মধ্যে থেকে যেত এবং তার সবকিছু চিন্তার দ্বার খুলে যেত তাৎক্ষণিকভাবে। এবং তার যে সাহিত্যের রসবোধ ছিল, তিনি যে কবিতা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে সুকান্ত জীবনানন্দ থেকে শামসুর রহমান হয়ে তিনি দুই বাংলার যেতে বিশ্ব সাহিত্যের অঙ্গনে যেভাবে পদচারণা করেছেন এবং তার যে ব্যাপক পড়াশোনা সাহিত্য থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইতিহাস, তিনি ইতিহাসের ছাত্র, কিন্তু তিনি যে কথা বলতেন এবং তার যে প্রখর হিউমার সেন্স এবং কলেজ জীবনে তিনি নাটক করেছেন এমসি কলেজে শেক্সপিয়ারের একটি নাটক, সেখানে ভিলেনের চরিত্র করে তিনি মাত করে দিয়েছিলেন। এবং তার রাজনৈতিক জীবনে তিনি যখন বক্তৃতা করতেন সেখানে মধ্যে নাটকীয় থাকতো, একটা অভিনয়, তার রাজনীতিটাকে এবং সংসদকে তিনি একটা শিল্পের জায়গায় নিয়ে এসেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন এক অনবদ্য শিল্পী, যার কাছে তিনি সংসদে দাঁড়ালে মানুষ মুগ্ধ হয়ে দেখত, সংসদ প্রাণবন্ত হয়ে উঠত। এবং তিনি একটি সিনেমা দেখলে সেটিকেও কাজে লাগিয়েছেন রাজনীতিতে। কিভাবে 91 সালের সংসদে গণতন্ত্রের নবযাত্রায় আজকের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সংসদ নেতার আসনে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা, সঞ্জীব সেনগুপ্ত তখন গণতন্ত্রী পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য, তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে, খালেদা জিয়াও স্মিত হাসি দিতে বাধ্য হয়েছেন। এটাকেই বলে হিউমার। পার্লামেন্ট এভাবেই প্রাণবন্ত হয়। এবং সঞ্জীব সেনগুপ্ত বলছেন, একটা কথা কো গোলাপি, একটা কথা কো, একটা কথা কো গোলাপি, একটা কথা কো। এটা গোলাপি এখন ট্রেনের সিনেমা থেকে তিনি যে সংলাপটা আহরণ করেছেন। এবং তিনি কি বলেছেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে দংশে নিজারে, এই যে কবিতা তিনি নিয়ে আসা। এবং তিনি কি করেছেন 79 সালের পার্লামেন্টে সেদিন জিয়া রহমানের হাত ধরে যে জামাত যে রাজনীতির অধিকার পেয়েছিল, মাওলানা রহিমের নেতৃত্বে আইডিএল এর ব্যানারে তারা সেদিন সংসদে এসেছিলেন, তখন শাহজিজ ছিলেন, তিনি অসম্ভব উঁচু দরের একজন পার্লামেন্টারিয়ান ছিলেন শাহজিজুর রহমান। তিনি অসংখ্য পড়াশোনা করতেন, বই, তিনি বঙ্গবন্ধুর ব্যক্তি জীবনের বন্ধু ছিলেন, যাকে বঙ্গবন্ধু মুক্তি দিয়েছিলেন এবং তাকে মাসে 3000 করে টাকা দিতেন। রাজনৈতিক সংস্কৃতি ছিল তখন অন্য উচ্চতায়। এবং সেই পার্লামেন্টের সবুর খানের মতো নেতা ছিলেন, যিনি বঙ্গবন্ধুর অগ্রজ ছিলেন মুসলিম লীগের রাজনীতিতে এবং যাকে বঙ্গবন্ধু কারামুক্ত করেছিলেন এবং তাকেও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন পর্যন্ত, যার চিঠি পেয়ে তিনি সেই সৌহার্দ্যের একটা উদার গণতন্ত্রী নেতার যে হৃদয় বিশাল হৃদয়ের যে উদাহরণ সৃষ্টি করেছিলেন বাংলাদেশের রাজনীতি ইতিহাসে, তা কোনো দিন আর হয়তো ফিরে আসবে না। এবং বঙ্গবন্ধু সেই উদারতার ভয়াবহ পরিণতি 15 আগস্টের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকেই দিতে হয়েছে, যাক সেটা অন্য বিষয়। এবং শাহজিজুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে যখন কথা বলছেন তখন সঞ্জীব সেনগুপ্ত হাত তুলছেন, তখন সঞ্জীব সেনগুপ্ত বলছেন, স্পিকারকে বলছেন, সংসদ নেতা শাহজিজ, ওনাকে বলতে দিন। তখন মির্জা গোলাম হাফিজ যখন তাকে বলতে দিলেন, সঞ্জীব সেনগুপ্তকে ফ্লোর দিলেন, সঞ্জীব সেনগুপ্ত তখন দাঁড়িয়ে বলছেন, আপনি যখন ইংরেজি, ফার্সি এবং আরবিতে বক্তৃতা করছিলেন, আপনার আরবির বক্তৃতার অংশটুকু সত্য। তখন শাহজিজ রহমান বললেন, আপনি ইংরেজি এবং বাংলা বুঝলেন না, আরবি বুঝলেন কি করে? তখন সঞ্জীব সেনগুপ্ত বলছেন যে, আপনি যখন আরবিতে বক্তৃতা করছিলেন তখন মাওলানা রহিম সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছিলেন, তখন বুঝলাম আপনি সত্য বলছেন। তার মানে এই যে হিউমার, এই হিউমারটা গোটা সংসদে হাসির রোল পড়ে গেল। এবং সঞ্জীব সেনগুপ্ত সংবিধান প্রণেতাই নয়, তিনি সংবিধান একজন বিশেষজ্ঞ। তিনি সংবিধানের প্রতিটি খুঁটিনাটি বিষয় নাড়াচাড়া করতেন, তার দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, বিশ্লেষণ তিনি তার যুক্তির উপরে তিনি দিতে পারতেন। এবং আইন বিধিবিধান, আমরা পঞ্চম সংসদটাকে মনে করি যে একটা সর্বশেষ আলোকিত সংসদ গণতন্ত্রের নবযাত্রায়, যেটা আমরা কাভার করার সুযোগ পেয়েছি। সেই সংসদে আজকের মরহুম আরেকজন সিলেটের কৃতি সন্তান, সুনামগঞ্জের কৃতি সন্তান আব্দুল সামাদ আজাদ ছিলেন তৎকালীন বিরোধী দলের উপনেতা, এবং তার কক্ষে তখন বিরোধী দলের নেতাদের তখন একটা সম্মিলন গত আলাপ আলোচনার ভিত্তিতে সরগরম থাকতো। আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা হিসেবে তিনিও সংসদের প্রতি গভীর একটা মমত্ব
দায়িত্ববোধ তার ছিল। এবং যদিও আমি মনে করি 21-এর গ্রেনেড হামলা বাংলাদেশের সংসদীয় রাজনীতিকে একটা দুর্বল অবস্থায় নিয়ে গেছে, এবং আজকের সংসদের দিকে তাকালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিরোধী নেতা হিসেবে চিনেছি, একজন সংসদীয় গণতন্ত্রের অন্তঃপ্রাণ নেত্রী হিসেবে চিনেছি, সেটা হিসেবে মিলে না। এবং সঞ্জীব সেনগুপ্তের যখন সংসদ বর্জন থাকতো তখন তার মধ্যে একটা বেদনা দেখতাম, ছটফট করতেন, তিনি চাইতেন সংসদ, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, তেমনি সঞ্জীব সেনগুপ্ত সংসদেই সুন্দর ছিলেন। এবং তিনি, তার পার্টি কখনো বড় ছিল না, গণতন্ত্রী পার্টি না হয় একতা পার্টি, এরকম ন্যাপ এইসব থেকে তিনি বারবার বিজয়ী হয়েছেন। এবং তিনি যখন এলাকায় যেতেন তখন একটা মাইকিং হতো, তার কোনো পোস্টার লাগানো, তার ব্যাপক প্রচারণা চালানোর মতো কর্মী বান্ধব সংগঠন ছিল না, কিন্তু তার নাম শুনলে একটা মাইকিং হতো। তিনি যখন সভামঞ্চে এসে দাঁড়াতেন তখন তিনি চলে আসতেন, হাজার হাজার জনতার ঢল নামতো। 14 দল যখন তারা গঠন করলেন তখন আমার মনে আছে প্রেস ক্লাবে জাসদ একটি সেমিনারের আয়োজন করলো, সেখানে জাসদ সভাপতি আজকের তথ্যমন্ত্রী হাসানুল কিনু তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করলেন, এবং সেটি এত তাত্ত্বিক এবং এটি কঠিন ভাষার মধ্যে ছিল, যেটিতে যখন সঞ্জীব সেন বক্তৃতায় উঠলেন এটার উপর আলোচনা করতে, তিনি তখন বললেন, এত কঠিন কঠিন শব্দ। তখন সবাই হাসছেন, মুজাহিদ ইসলাম সেলিমরাও ছিলেন, আমি ছিলাম ওইখানে। তখন বলছেন যে আমি কিছুদিন আগে আমি এলাকায় গিয়েছিলাম, আমাকে মানুষ বলছে ইনু সাহেব এসেছিল, দারুণ বক্তৃতা করছে। আমি জিজ্ঞেস করলাম কি বলছে, কয় আরে বললাম তো লিডার খুব কঠিন কথা বলছে, দারুণ বক্তৃতা করছে। কয় ইনু সাহেবরা যখন বক্তৃতা করে তখন মানুষ বলে কঠিন বক্তৃতা করেছে, আর আমি যখন বক্তৃতা করে আসি মানুষ বলে সঞ্জিত বাবু আইছিল, কিছু কথাবার্তা কইয়া গেছে। এই যে মানুষের ভাষা, মানুষের পালস ধরা, মানুষের ভাষায় কথা বলা এবং মানুষের হৃদয়কে হৃদয়াঙ্গম করা, এইটাকে তিনি আয়ত্ত করেছেন এবং এটাকে তিনি নাটকীয়তা দিয়েছেন। আমি বলবো বাংলাদেশের বেস্ট পার্লামেন্টেরিয়ানের বিদায় ঘটেছে, বাংলাদেশের সংসদীয় রাজনীতির নক্ষত্রের বিদায় ঘটেছে, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ধ্রুবতার বিদায় ঘটেছে। এবং সবচেয়ে বড় জিনিস, একে 60-এর আমাদের রেনেসার যুগ, 60 যে 60 ধরে আমাদের 62 শিক্ষার আন্দোলন, যে 60 ধরে বঙ্গবন্ধুর 6 দফা, যে 60 মানে 69-এর গণ অভ্যুত্থান, শেখ মুজিবের কারাগার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসা জনতার স্রোতের মধ্যে উদ্ভাসিত হওয়া একজন অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধু পরিচয়ে, এবং 70-এর গণরায় নিয়ে বাঙালির যে স্বাধীনতার সংগ্রামের দিকে অগ্রসর হওয়া এবং সুগমান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের অভ্যুদয়, সেটাই ছিল 60-এর গণজাগরণ। আমাদের শেষ করতে হচ্ছে, এবং 60-এর সব নেতারা একে একে চলে যাচ্ছেন, এবং সঞ্জীব সেনগুপ্ত সিলেটের শেষ নেতা যিনি শেষ পর্যন্ত চলে গেলেন। এবং সিলেটের আরেকজন নেতা ছিলেন সুলতান মনসুর, যাকে মনে করা হয়েছিল হুমায়ুন শির চৌধুরী, সাইফুর রহমান, আবুল সামাদ আজাদ, সঞ্জীব সেনের পরে তিনি আসবেন, তিনি এখন কার্যত রাজনৈতিকভাবে নির্বাসিত। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক।